যাওয়া হয়নি বলে আমি প্রশ্ন লিখতেছি, এই জন্য একটু সময় সাপেক্ষ বা সময় যাচ্ছে আর কি আমাদের। তো ইনশাল্লাহ এখান থেকে তোমাকে আইডিয়া পাই যাবে আজকে যে তোমাদের 25 সালের প্রশ্নগুলো কেমন আসছে। আমি যদি বলবো যে 25 সালের প্রশ্ন বিগত 4 বছর বা 5 বছরের প্রশ্নের কোয়ালিটি করো বা তুলনা করো তুমি, তাহলে 25 সালের প্রশ্ন হচ্ছে সব থেকে সহজ প্রশ্ন আসছে তরতরির থেকে। ঠিক আছে, মানে এই অধ্যায় থেকে এই বছরের প্রশ্ন অনেক সহজ আসছে। তখন এই প্রশ্নটা খেয়াল করি, এগুলা সাধারণত এমসিকিউ তে দেয় এই ধরনের প্রশ্ন, যেটা এখানে দিয়ে দিছে এই সার্কিট গুলা। দেখো প্রথমত হচ্ছে কি আমাদেরকে প্রশ্ন হচ্ছে গিয়ে বর্তনী তুল্য রোধ বের করতে হবে। এখানে কিন্তু রোধ রোধ আমাদের এই তিনটার বাইরে আর কোনো রোধ নাই। এখন প্রশ্নটা হচ্ছে এই তিনটা রোধ কি অবস্থায় আছে, শ্রেণীতে আছে নাকি সমান্তরাল আছে। দেখো শ্রেণীতে কিন্তু শুরুতে বলা যাবে না, আমরা দেখেই বুঝতে পারতেছি আমার এখানে কিন্তু যদি কারেন্টটা এই পয়েন্ট দিয়ে যায় তাহলে সে এই পয়েন্টে এসে ভাঙবে কিন্তু, তার মানে বলা যাচ্ছে না এটা শ্রেণীতে থাকবে। হ্যাঁ, তো এটা আসলে আমি সমান্তরাল বা কি শ্রেণী এটা ডিভাইড করার জন্য বা আরো স্পেসিফিক্যালি বোঝার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা নতুন নিয়ম শিখবো, সেটা হচ্ছে গিয়ে আমরা শিখবো হচ্ছে নোড অ্যানালাইসিস। ঠিক আছে, নোড অ্যানালাইসিস, ঠিক আছে, এই জিনিসটা একটু আমরা শিখবো। নোড অ্যানালিসিস ডিফাইন করা হয় একটা একটা পয়েন্ট দিয়ে, বুঝছো, একটা পয়েন্টের সাপেক্ষে। মনে করো আমার এখানে একটা রোড আমি দিলাম, এখানে একটা রোড দিছি, এটা আমরা একটু আগে বেসিকটা বুঝবো, তারপরে ম্যাথটা করতেছি আমরা। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে আমাদের মনে করো এটা R1, এটা R2, এটা R3, এখানে আমাদের মানে তড়িৎ চলার শক্তি ছিল। তো এখানে আমি দেখো এইখানে একটা পয়েন্ট উল্লেখ করলাম, এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট বি পয়েন্ট, এই দুইটা কিন্তু মিলে একটা নোড হয়। এই এ আর বি পয়েন্ট মিলায় একটা নোড তৈরি হয়। আর আরেকটা বিষয় হচ্ছে নোড তুমি চাইলে যে কোনো জায়গা থেকে এক্সট্রা করে তুমি তৈরি করতে পারবা, এটা পসিবল যখন মিলানো তুমি মিলাইতে হবে তখন। এখন দেখো এই নোডটা এখান দিয়ে বা এই পয়েন্টটা এখান দিয়ে গিয়ে 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 সে এই পর্যন্ত আসতে পারবে সর্বোচ্চ, এটাকে একটা পয়েন্ট দিছি। বাট আমার নোড যদি তৈরি হইতে হয় অবশ্যই দুইটা পয়েন্ট একত্র হইতে হবে। এখন দেখো এ পয়েন্টটা এখান থেকে আর সামনে চলে যেতে পারবে না, কেন পারবে না, কারণ এখানে একটা রোধ আছে, রোধ থাকলে সে আর সামনে আগাতে পারবে না। সিমিলার ভাবে আমি বিটাকে এখানে নিয়ে আসলাম, এই পয়েন্টটা আসছে, সে এইটুকু আসছে এবং এইটুকু সে আসছে এই পর্যন্ত, কারণ সে এর বাইরে আর যেতে পারবে না। এই জন্য একটাই কারণ, সামনে কি আছে, রোধ আছে। বাট আমাদের নোড তৈরি হইতে হলে আরো একটা পয়েন্ট লাগবে। এখন ওই পয়েন্টটা তো আমার নাই, ওই পয়েন্ট আমরা তৈরি করবো। তৈরি করবো কোথায়, মনে করো আমি একটা নোড তৈরি করছি, পয়েন্ট পয়েন্ট তৈরি করছি এখানে, এটাকে ধরলাম হচ্ছে সি পয়েন্ট। এই সিটা এই পর্যন্ত আসতে পারবে সর্বোচ্চ, এবং এই দিক থেকে এই পর্যন্ত, এই দিক থেকে এই পর্যন্ত আসতে হবে। তাহলে দেখো তো সবাই, এই বিসি, এই বিসি, এই এসি, এই তিনটা কিন্তু তিনটা নোড। তোমরা কি এসি বিসি এই নোডগুলো কি বুঝতে পারছো? তাহলে এখানে খেয়াল করো, নোডের একটা শর্ত আছে, আবার শর্তগুলো কি, নোড যদি সেম হয়, নোড যদি সেম হয় তাহলে হবে তোমাদের সমান্তরাল। সেম হলে কিন্তু সমান্তরাল, মনে রাখবা। আর যদি নোড, ঠিক আছে, নোট সেম হইলে সমান্তরাল, আর নোট যদি ডিফারেন্ট হয় তাহলে হবে শ্রেণী। তাহলে একটু খেয়াল করি আমরা, আমরা যদি চিত্রটা দেখে বুঝতে পারি যে কোন রোধগুলা কি অবস্থায় আছে, মানে শ্রেণীতে আছে নাকি সমান্তরাল আছে। বাট আমি যদি একটু ডিফিকাল্ট করে দেই, এই যে যেমন এই টাইপের কিছু রোধ দেয় তোমাদেরকে, যদি মানে সার্কিট দিয়ে দেই, তোমরা কিন্তু হুট করে অনেকেই বলতে পারবা না আসলে এটা কি শ্রেণীতে আছে নাকি সমান্তরাল আছে। এটার জন্য আমরা নোডের একটু হেল্প নিব। তো দেখো এখানে এই নোড এবং এই নোড কি সেম সেম হয়ে গেছে না, এই বিসি এটাও বিসি, সেম সেম মানে কি বলছিলাম, সমান্তরাল, দেখছো। তাহলে এই দুটো রোধ বর্তমানে সমান্তরাল আছে। এবং এইখানে আমি যদি এই সার্কিটটাকে সলভ করি, সলভ করলে এটা নোড তো বিসি থাকবে। এই বিসি আর এই এসি কি সেম হলো না, এটা ডিফারেন্ট। এই কারণে এসি আর বিসি যদি ডিফারেন্ট হয় আমরা বলছিলাম কি শ্রেণীতে হবে, এই যে শ্রেণীতে আছে, এটাও শ্রেণীতে আছে বর্তমানে, এই দুটার সাথে এটা শ্রেণীতে আছে। বুঝতে পারছো যে নোডের সমান্তরাল কখন হবে, তখন শ্রেণী হবে নোডের ক্ষেত্রে। আচ্ছা এবার আসি হচ্ছে আমরা এই সার্কিটটা সলভ করব। এই সার্কিটটা খেয়াল করি আমরা সবাই, এই সার্কিটের ক্ষেত্রে মনে করো এখানে একটা পয়েন্ট আমি নিচ্ছি হচ্ছে এ, এখানে পয়েন্ট একটা নিচ্ছি মনে করো বি। তো এটা এখান দিয়ে গিয়ে সে এই পর্যন্ত আসতে পারবে এ, আর সে এই পথেও যেতে পারবে, কারণ এই পথে কোনো বাধা নাই। তো এখান দিয়ে গিয়ে এখানে এসে এটাও এ হবে, আবার এটাও এ হচ্ছে। তাহলে এর হিসাবটা কি বুঝতে পারছি আমরা, এই কিভাবে কোথায় কোথায় গেছে। হ্যাঁ, বুঝছি। ওকে, এবার দেখো বি এর হিসাবটা আমরা কিভাবে, এই বিটা এখান দিয়ে যাবে, এই পয়েন্টে বি এ পর্যন্ত আসবে, আবার এই পয়েন্টে গিয়ে সে এখান দিয়ে গিয়ে এই জায়গায় আসতে পারবে, আবার এই জায়গায় সে আসতে পারবে। তাহলে খেয়াল করো এখানে এবি, এখানে এবি, এখানে এবি, কিন্তু নোট সমান হয়ে গেছে না। আর নোট সমান হলে কি বলছিলাম আমরা, নোট যদি সমান হয় তাহলে কি সমান্তরাল হবে। তাহলে আমাদের তিনটা নোট হচ্ছে বা তিনটা রোধ হচ্ছে সমান্তরাল আছে বর্তমানে। ঐশী যেটা বলছো ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন আমাদের প্রশ্ন সলভ করা শুরু করি, কেমন? আচ্ছা, প্রথম হচ্ছে আমরা বুঝতে পারতেছি এখন নতুন করে লেখার মতো কিছু নাই।
আমরা চিত্র থেকেই অলরেডি আমাদের প্রশ্ন থেকেই আমরা সলভ করে ফেলতেছি। তুল্য রোধ বলতে আমরা বর্তনী রোধ তিনটা হচ্ছে গিয়ে সমান্তরাল আছে, তাহলে R1, R2 ও R3 সমান্তরাল, এটা লিখে দিলাম। সমান্তরাল হলে ক্যালকুলেশন করবো আমরা এখন। 1/RP is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3, তাহলে 1/3, 1/6, 1/12, লসাগু হচ্ছে 12, কত হয় 4 plus 2 plus 1, তাহলে আমাদের হচ্ছে 7/12, 1/RP মান। তাহলে RP সমান কত আসছে সেখান থেকে 12/7, মানে 1.7, 1.714, হ্যাঁ 1.714, এটা হচ্ছে আমাদের এই মেথড গরুর আনসার। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি আমাদের নেক্সট কোশ্চেনটা, বর্তনী হতে অধিক পরিমাণ শক্তি পেতে হলে রোধগুলোকে কিভাবে যুক্ত করতে হবে। এবং এটা আমি করার আগে কিনা আমি আসলে বুঝতে পারছি, বর্তনী হতে অধিক পরিমাণ শক্তি পেতে হলে রোধগুলোকে কিভাবে যুক্ত করতে হবে। এই যে আমার বর্তমানে রোধগুলো কি অবস্থায় আছে, সবগুলো সমান্তরাল হয়ে আছে না, আমি এখন সমান্তরালের জন্য একটা শক্তি বের করবো। শক্তির সূত্র কোনটা হবে, আমরা অলরেডি পড়ছি, কিন্তু শক্তির সূত্র আমরা সবাই জানি W is equal to I square RT। বাট প্রশ্নে আমাদের দেখো, প্রশ্নে আমাদের I এর কোনো মান টান নাই, প্রশ্নে এখানে আমাদের I এর কোনো মান নাই, আমরা এটাকে তাহলে এটা দিয়ে ক্যালকুলেট করতে পারবো না। আমাদের এটার পরিবর্তে অ্যাপ্লাই করতে হবে V স্কয়ার বাই R ইনটু T, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমত হচ্ছে RP হিসাব করতে হবে। এই যে দেখো, কারণ আমার বর্তমানে RP বের করছি, মানে এই রোধ তিনটা সমান্তরাল আছে, তার জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করতেছি। এবারে সমান্তরাল থেকে কি করব, শ্রেণী করব, মানে একবার সমান্তরাল সবগুলো যুক্ত আছে, এখন কি করব দ্বিতীয় স্টেপে সবগুলোকে শ্রেণীতে করে ফেলবো। সবগুলোকে শ্রেণী করলে আমাদের কি হয়, এটার জন্য আমাদের হিসাব করি কত আসে, বি স্কোয়ার, বি কত আছে 10, তাহলে এখানে হবে 10 স্কোয়ার, নিচে হবে 1.714 ইন্টু টি, টিটাকে আমরা আপাতত একটা ধ্রুবক মান হিসেবে রেখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা দিয়ে ক্যালকুলেশন করি, আমাদের আনসার কত হচ্ছে 58.34 টি, টি জুল। এটা হচ্ছে আমাদের W1, বুঝছো, এটা হচ্ছে W1 এর মান 58.34 জুল, 34 টি হবে, 34 টি জুল। ঠিক আছে, এটা হচ্ছে W1 এর মান বলছি। এখন আমরা বের করবো W2, মানে দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি করবো, রোধ তিনটাকে আমরা শ্রেণী সমান্তরাল থেকে শ্রেণীতে কনভার্ট করবো। কেমন, সমান্তরাল থেকে যদি শ্রেণীতে কনভার্ট করি, শ্রেণীতে কনভার্ট করি, তাহলে আমাদের কি হচ্ছে RS আসবে। RS ইকুয়াল টু কি R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ 3 প্লাস 6 প্লাস 12, অর্থাৎ 21 ওহম। তাহলে আমরা এখন যদি এখান থেকে W2 টা বের করতে চাই, V স্কয়ার বাই অবশ্যই RS ইনটু T, এখানে 10 স্কয়ার বাই 21 ইনটু হচ্ছে T, ক্যালকুলেশন করি তাহলে কত আসে আমাদের এখান থেকে 2.76, 4.76 তাহলে কি জুল। তাহলে আমরা দেখি W2 পেয়ে গেলাম। এখন তোমরা দেখো কোন ক্ষেত্রে শক্তির পরিমাণটা আমরা বেশি পাচ্ছি, শ্রেণীতে থাকা অবস্থায় নাকি সমান্তরালে থাকা অবস্থায় বেশি পাচ্ছি। অবভিয়াসলি সমান্তরালে থাকা অবস্থায়, হ্যাঁ এটাতে বেশি পাচ্ছি আমরা। তো আমরা বুঝতে পারতেছি অঙ্কটা কতটুকু সহজ একটা অঙ্ক ছিল, ময়মনসিংহ বোর্ড 25 সালে এই অঙ্কটা আসছে। তখন যদি আরো বেশি আসে। আচ্ছা বুঝছি বুঝছি, তোমার প্রশ্ন ছিল যে আমার এখানে একটা সরি, এই যে একটা শ্রেণীতে আর বাকি দুটো সমান্তরাল এরকম থাকতো নাকি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই ক্ষেত্রে তুমি কি করবা, এখানে তো এখানে আমার এই দুটা যেহেতু সমান্তরাল, তুমি এই দুটাকে শ্রেণী করে ফেলবা, শ্রেণী করে পরে হিসাব করবে এবারে, কারণ এখানে দুটো সমান্তরাল আছে না। তো এটা দুটো শ্রেণীর সাথে তুমি কি করবা, এটা উল্টা করে ফেলবা, সমান্তরাল করে ফেলবা। ঠিক আছে, এই দুটো শ্রেণী হবে এবং তার সাথে এইটা সমান্তরাল করে ফেলবা, উল্টে দিবা কি জিনিসটাকে, বুঝছো নাকি বুঝো না কি বলছি। না মানে উল্টানোর কি দরকার, বুঝে না বুঝে না কি বলছো, মানে উল্টানোর কি দরকার। উল্টানোর বিষয় আছে দেখো, দেখাই তাহলে। যদি এটা এরকম হইতো দুইটা সমান্তরাল একটা শ্রেণীতে, তাহলে এখন উল্টে গেলে কি হবে, দুইটা শ্রেণীতে একটা সমান্তরাল, তাহলে দেখো এই যে, ঠিক আছে, এই দুটা এরকম আছে। আরেকটা মনে করো আমাদের এর সাথে দেওয়া যায় কিভাবে, কে ম্যাচ করা যায়, সার্কিট তো আঁকা লাগে না, সার্কিট না আঁকলেও হবে। আমার ধরো এই দুটা সমান্তরাল ছিল,
এটা শ্রেণীতে ছিল তার সাথে। তো এখানে আমাদের রোধ ছিল, তো সেই ক্ষেত্রে মনে করো এটা R1, এটা R2, এটা R3 আসছিল। তো R1 R2 সমান্তরাল করলে এবং তার সাথে R3 শ্রেণীতে করলে যে মানটা আসতো তার হিসাব এক ধরনের। আর পরবর্তী হিসাব কেমন হতো, R1 R2 শ্রেণীতে হয়ে যাবে আর R3 তাদের সাথে সমান্তরাল। বুঝছো? এটা আমি সার্কিটটা রাখতেছি নাকি, এই দুটা সমান্তরাল ছিল না, এই ক্ষেত্রে হয়ে যাবে এই দুটা শ্রেণী, এই শ্রেণীর সাথে এই R3টা হয়ে যাবে সমান্তরাল। কথা বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু মানে এখন আমরা তো শুধু দুইভাবে করছি না, শক্তির মানটা দুইভাবে বের করছি, হ্যাঁ, তাই না? শ্রেণীতে আর সমান্তরাল তো এইভাবে করি নাই কেন? এইভাবে যদি শক্তির মানটা আরো বেশি আসে। এইভাবে মানে এটা এভাবে করলে শক্তির মানটা হিসাব করতে বলছো তুমি আমারে? হ্যাঁ, মানে সার্কিটটা যদি এরকম হইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, করতে সমস্যা নেই তো, আপ অ্যান্ড ডাউন তো ঘটবে স্বাভাবিক। তোমার তখন এই দেখো এই চেহারার জন্য অবশ্যই তুমি একটা W1 পাবা, এটাকে চেঞ্জ করবা, কি চেঞ্জ করবা, এই দুটা শ্রেণী করে ফেলবা, তার সাথে এটা সমান্তরাল করে ফেলবা, তখন W2 আরেকটা পাবা। এখন হইতেই পারে কম বেশি, কেন হবেই, হইতে পারে কম বেশি, কেমন হইতে পারে কম বেশি, এরকম হইতে পারে। এটা ধরো হয়ে গেছে 58% না, তো এখানে অবশ্যই কিছু মান চেঞ্জ হবে। তো চেঞ্জ হয়, তুমি তো অবশ্যই দুইটা মানের মধ্যে অবশ্যই ডিফারেন্স পাবা, ডিফারেন্সে দেখবে না কোনটা বেশি কোনটা কম, মান যে একবার এরকমই হইতে হবে এটা তো কোনো কথা নাই, ডিফারেন্স আসবে। কথা বুঝতে পারছো? যদি আমি ওই হিসাব মতো এটা 6 দিলাম, এটা 3 দিলাম, এটা 12 দিলাম, হ্যাঁ, তো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তুমি দেখবা যে কি কম বেশি মান হবে, একবারে যে এরকম হবে মান কোনো কথা নেই, মান চেঞ্জ হবে স্বাভাবিক। তুমি তো বুঝতে হবে যে আসলে এই দুটা কি অবস্থায় আছে, আমি কি চেঞ্জ করবো এগুলোর মধ্যে, ঠিক আছে? এই দুটা just বুঝতে হবে। বুঝতে পারছো? বুঝছি। ওকে, আমরা তাহলে আরেকটা ম্যাথে চলে যাই, রাজশাহী বোর্ড 25-এ আসছে, ওই ম্যাথটা করবো এখন। ওকে, এত সহজ প্রশ্ন দেয়া কেন বুঝি না আমি। রাজশাহী 25, এই সার্কিটটা নিয়ে তোমাদের পড়াশোনা আজকে এত থিওরি ক্লাসগুলোর মধ্যে এই সার্কিটটা মারা গেছে। এই যে এটা হচ্ছে আমাদের সার্কিট, প্রশ্ন হচ্ছে গিয়ে বলছে উদ্দীপক উল্লিখিত বর্তনীর মূল প্রবাহটা বের করতে বলছে। আচ্ছা, তোমরা কি এই বর্তনীর মূল প্রবাহটা বের করতে পারবা কিনা দেখি বলো তো, মূল প্রবাহ কত জিজ্ঞাসা করছে। মূল প্রবাহটা বের করতে পারবা? আর দেখি যে বলো তো, দেখি ঐশী বলো কোন সূত্র অ্যাপ্লাই করবা মূল প্রবাহের জন্য। প্রবাহের সূত্র ব্যবহার। হ্যাঁ, বুঝিনি, আর বলো। মূল প্রবাহের যে সূত্র এটা ব্যবহার করি। মূল প্রবাহের সূত্র আই আর কি, আই বের করবা আর কি। হ্যাঁ, বুঝছি তো। হ্যাঁ, সূত্র কোনটা এটা বলতে হচ্ছে, পারবা? আচ্ছা, আর কি বলে যে দেখি বলো, পারো না বলো। ভাই এটা কি ওই যে ইয়া হবে, আই বাই আর প্লাস। হ্যাঁ I ওইটাই। equal E divided by R plus হ্যাঁ, আই ইকুয়াল টু ই ডিভাইড বাই আর প্লাস আর, হ্যাঁ এটা ঠিক আছে, এই যে এখন এইটা কেন অ্যাপ্লাই করছি, কারণ প্রশ্নে আমাদের কি আছে, অভ্যন্তরীণ রোধ আছে, কিন্তু অভ্যন্তরীণ রোধ না থাকতো না আমরা ই বাই আর অ্যাপ্লাই করতাম, আর এখানে আমাদের অভ্যন্তরীণ রোধ আছে, আমরা এই জন্য এটা অ্যাড করছি। এবং অবশ্যই এর আগে তোমাকে আরটা বের করতে লাগে, মানে এখানে তুল্যটা বের করতে হবে, তুল্যটা বের করে এখানে যোগ করে দেবা, মানে অ্যাড করে পারছি, এটা তোমাদের আনসার হয়ে যাবে। তাহলে বলো এটা পারবো না এখন তোমরা করতে এই অঙ্কটা? জি ভাইয়া পারবো। ওকে ডান, তাহলে আমি এটা তোমার জায়গা রাখি, জায়গা রেখে আমরা পরবর্তী ম্যাচে আছি, এটার জন্য জায়গা রাখো, নেক্সট ম্যাচে আসছি তাহলে পরবর্তী ম্যাচে। মানে এটা 3 মার্কের জন্য আসছে, বুঝছো নি, এই প্রশ্ন 3 মার্কের জন্য আসছে, আমি পড়াটা 4 মার্কের জন্য। দেখো পড়াটা কি করছে, বলছে উদ্দীপকে R3 মানে উদ্দীপকে আর কি, উদ্দীপকে R3 এর সাথে 5 ওহম রোধ
5 ওহম রোধ শ্রেণীতে এবং সমান্তরালে যুক্ত করলেন, সমান্তরালে যুক্ত করলে যুক্ত করলে কোন ক্ষেত্রে প্রবাহ বেশি হবে? এবার প্রশ্ন করছে বলতো, এটা হচ্ছে প্রশ্ন যে আমার যে এখানে 3 নাম্বার রয়েছে না, এই যে এটা আর কি, এর সাথে একবার 5 ওহম বলছে শ্রেণীতে লাগাইতে, একবার সমান্তরাল লাগাইতে। তো লাগানোর পরে বলছে কোন ক্ষেত্রে, লাগানোর পরে আর কি কোন ক্ষেত্রে প্রবাহটা বেশি হবে। এখন তুমি যদি এর সাথে 5 ওহম রোধ শ্রেণীতে লাগাও, তাহলে সার্কিটটা এরকম আর কি, সার্কিটটা দেখতে এরকম হবে। এই যে এটা, এই যে এটা, এই যে খেয়াল করতে হবে ভালো করে। ঠিক আছে, তো এইখানের মধ্যে এটা ছিল কত, এটা 6, এটা 15, এটা 5 ছিল, এটাও 5 ছিল। তো এই দুটো শ্রেণীতে বলছে আমাকে, মানে এই 5 ওহমের সাথে আরেকটা 5 ওহম শ্রেণীতে লাগাইছে। তো লাগাইতে আমাদের দেখো বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ হিসাব করছি আমরা আগে, এখন নতুন করে একটা তুল্য রোধ হিসাব করবো। সেক্ষেত্রে আমার এই রোধের সাথে এই দুটো রোধ সমান্তরালে আছে। তা আমি হচ্ছে কি আগে আরপিটা বের করবো, 1/RP। আর আমরা দুইটা রোধ যদি সমান্তরাল থাকে, এই যদি একত্রে হিসাব করি, তাহলে কত হচ্ছে, একটা হয়ে যায় না, মানে টোটাল হচ্ছে 10 হয়ে যায় এখানে। আমি লাইনটা একবার করে দিচ্ছি, কেমন তোমরা এটা বুঝে নিও জিনিসটা, হ্যাঁ। তো আমরা পড়ছিলাম দুইটা রোধ যদি সমান্তরালে থাকে, আমাদের একটা শর্টকাট ফর্মুলা ছিল, ওটা আমরা সিকিউতে অ্যাপ্লাই করতে পারবো। সেটা হচ্ছে ওই রোধ দুইটার গুণফল ডিভাইডেড বাই তাদের যোগফল। তাহলে কত হচ্ছে, এখানে উপরে 150, নিচে হচ্ছে কত 25, তাহলে কত হচ্ছে 4 25 100, 6 25 150, তাহলে আর3 মানে হচ্ছে 6, বুঝছি আমরা। তো এটা পুরোটা মানে হচ্ছে 6, 6 প্লাস 6 করলে কত হয়, টোটাল আরএস মানে হচ্ছে 12 ওহম। তাহলে আমরা যখন ওই 5 ওহম রোধটাকে 5 এর সাথে শ্রেণীতে লাগাইবো, তখন আমাদের তুল্য রোধ হচ্ছে 12 ওহম। তো তার জন্য যদি আমরা প্রবাহটা বের করতে চাই, মানে I1, এটা কার জন্য, 5 ওহম রোধ যখন শ্রেণীতে লাগাবো তখন। তো সেক্ষেত্রে ই ডিভাইডেড বাই হবে আর এস, আর এস প্লাস স্মল আর। তাহলে এই ক্ষেত্রে ই হচ্ছে আমাদের কত, 10, এটা হচ্ছে আমাদের 12 যোগ 0.25, কত হচ্ছে ক্যালকুলেশন করলে 10 ভাগের, যদি 12 ভাগে, হ্যাঁ 10 ভাগে 12 প্লাস 0.25, 0.816 ওহম। ঠিক আছে, এটা আসছে কখন, যখন আমরা 5 ওহম শ্রেণীতে লাগাবো তখন, 5 ওহম শ্রেণীতে লাগাইলে। এখন কি করবো, 5 ওহমটাকে সমান্তরাল লাগাই দিব। এখন দেখো 5 ওহমটাকে আমি ওই 5 ওহমের সাথে সমান্তরাল লাগাই দিব। এই যে এটা 15 ছিল, এটা 5 ছিল, এটা 5 ছিল, এটা তো আমাদের আগে থেকে ছিল 6। ঠিক আছে, এখন দেখো এই তিনটে রোধ আমাদের সমান্তরাল হয়ে আছে না, তাহলে এটার জন্য আমরা হিসাব করবো, এখন সমান্তরাল সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে 1/RP প্রাইম, 1/R মনে করো 2, R3, R4, তাহলে 1/16, 1/5, 1/5। তো ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে 15 নিচে লসাগু করলে 1 প্লাস 3 প্লাস 3। তো আমরা টোটাল যদি এখান থেকে শুধু আরপিটা বের করতে চাই, তাহলে আস্তে আস্তে আমাদের 15 ভাগের 7, 15 ভাগের 7 করলে কত হয়, 2.14 ওহম। আচ্ছা, এটা হচ্ছে ওই অংশের জন্য তুল্য রোধ। এবার হচ্ছে এই 2.14 সাথে 6 যোগ করে দিব, তাহলে কত হচ্ছে আরএস প্রাইম, যেটা আগে আরএস দিছিলাম, 6 প্লাস 2.14, তাহলে কত হচ্ছে 8.14। তাহলে আমরা 5 ওহম রোধকে ওই 5 ওহমের সাথে শ্রেণীতে লাগাইছি আর কি, আমাদের তুল্য রোধ আসছিল এত, বাট আমি যদি সমান্তরালে লাগাই তাহলে আমার তুল্য রোধ আসছে এই যে 8.14। এখন তার জন্য হচ্ছে আমরা নতুন করে আমরা আরেকটা আই বের করব। সেক্ষেত্রে ই বাই আর এক্স প্রাইম প্লাস স্মল আর, তাহলে 10 ভাগের 8.14 প্লাস 0.25, কত হচ্ছে তাহলে 10 ভাগের 8.14 প্লাস 0.25, তাহলে কত হচ্ছে আমাদের 1.19 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে তো অ্যাম্পিয়ার হবে, আমি ওখানে লিখছি কেন। দেখো তোমরা একটু খেয়াল করো সবাই, I1 এবং I2 পাই করছি আমরা এখান থেকে, কেমন। তো একটু একটু উপরে খেয়াল করো, আমি খেয়াল করে নিই, দেখা যাচ্ছে আশা করি। ওই যে দেখো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে I1 বের করছি এই জায়গায়, এখান থেকে I2 বের করছি।
আমাকে বলছে 5 ওহম রোধটা যদি আমি একবার শ্রেণীতে লাগাই এবং একবার সমান্তরাল লাগাই, তাহলে কোন ক্ষেত্রে আমাদের প্রবাহটা বেশি হবে? তাহলে দেখো আমার প্রবাহটা বেশি কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে বেশি না? প্রবাহ যেহেতু এই ক্ষেত্রে বেশি, তাহলে এই ক্ষেত্রে আনার জন্য বা এই প্রবাহটা আনার জন্য 5 ওহমটাকে কিভাবে লাগাইছিলাম আমরা? সমান্তরালে লাগাইছিলাম। তার মানে বুঝে নিতে হবে 5 ওহম রোধ সমান্তরাল লাগালে আমাদের প্রবাহ মাত্রার মান বেশি আসবে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আসছে তোমাদের রাজশাহী বোর্ড 25 সালে আসছে। তাহলে একটা সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে, দেখছো? চলো আমরা আরেকটা সহজ প্রশ্ন সলভ করবো। 3 আর 25 আসছে। এটাকে তোমরা যদি দিতে পারো, এটা লিখে ফেলো খাতার মধ্যে, 22 তুলে রাখো। 3 আর 25, আমরা পরবর্তী ম্যাচ করবো। আচ্ছা, তো 50 এবং এখানে প্রশ্ন হচ্ছে কি করতে 6 ভোল্ট। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন যেটা, বর্তনীর তুল্য রোধ কত? দেখি তোমরা এটা করো, এটা করে বলো আমাদের তুল্য রোধ কত আছে। সবাই এটা করো, পরে আমাকে আনসার বলো কত আছে answer। বর্তনী তুল্য রোধ উক্ত R1 এর মান, তোমরা এটা সলভ করো। অর্ধেক করা হলে মূল প্রবাহ মাত্রা পূর্বের দ্বিগুণ হবে। মূল প্রবাহ মাত্রা পূর্বের দ্বিগুণ হবে। দেখো, তোমরা প্রথম প্রশ্ন সলভ করে আমাকে আনসারটা বলো কত আসতেছে তোমাদের। হ্যাঁ, 47.27 আসছে। 47.6, 47 পয়েন্ট করে বলছো 27। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, এটা আনসার হচ্ছে, প্রথমটা আনসার হচ্ছে 47.27 ওহম তুল্য রোধ। 47.27, এই তোমাদের বাকিদের আসছে নি তো? 47.27 আসছে নি? পারো নাই? পারো নাই এমন কি আছো? এটা পারো নাই? এই ম্যাথটা করতে পারো নাই? প্রথম প্রশ্নটা, এমন যদি কেউ থাকো বলো, করে দিচ্ছি। কথা বলতে হবে, চুপ থাকলে হবে না। তোমরা আসো কয়েকজন এখানে, যদি চুপ থাকতে হবে না। বলো বলো, রান্না হয়েছে তোমার? ভাইয়া পারছি করতে। আচ্ছা পারছো। জয়দা? ভাইয়া আমি জয়েন হয়েছি মাত্র। হ্যাঁ রে, তোমার প্রতিদিন নেটের সমস্যা থাকে কেন? ওদের আচ্ছা, ওয়েবসাইটে সমস্যা। আরে আচ্ছা, একদিনকে রিক্তি নাকি? রিক্তি পাল, তুমি পারছো? জি ভাইয়া পারছি। ওকে ঠিক আছে, না পারলে আমাকে জিজ্ঞাসা করিও। ঠিক আছে, কোনো সমস্যা নাই, করে দেবো ইনশাল্লাহ সব। আমরা পড়াটা দিচ্ছি। দেখো এই প্রশ্ন আসছে,
এটা ভাই কি ধরনের প্রশ্ন দিচ্ছে এগুলো? এত সহজ প্রশ্ন যে দিবে আমি ভাবিও নি, বুঝছো? উক্ত R1 এর মান অর্ধেক করা হলে মূল প্রবাহ মাত্রা পূর্বের দ্বিগুণ হবে দেখাইতে বলতেছে। তাহলে R1 এর মান অর্ধেক বলতে মানে কি, এই বেটাকে অর্ধেক করতে বলছে, এটা অর্ধেক করতে বলছে। এটা যদি অর্ধেক করো তাহলে অবশ্যই আমাদের তুল্য রোধের মানটা হালকা চেঞ্জ হবে। আমাকে আগে বলো দেখি, ঐশী একদম বলো তো আমাকে, এই পয়েন্টের মান কত আসছে? এই তিনটা রোধ তো সমান্তরাল আছে, বুঝে যাচ্ছে? এটা 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 এই তিনটা রোধ সমান্তরালে আছে। এখন এই তিনটা রোধের তুল্য রোধটা কত আসছে বলো তো? 27.27। 27, রাইট। এখন এইটার সাথে আমার এখানে কি অর্ধেক যোগ করতে হবে। তার মানে আমরা RS টাকে যদি অর্ধেক করি, RS সমান কি হবে? RS ডিভাইড বাই 2 অর্থাৎ 10 ওহম। এখন তুল্য রোধ, আমাদের আসবে RS হচ্ছে গিয়ে RS না, সরি RS না, R1 প্রাইম হবে। RS প্রাইম ইজ ইকুয়াল টু আসবে R1 প্রাইম প্লাস RP। তাহলে আসছে 10 প্লাস 27.27, হ্যাঁ, তাহলে কত আসছে? 37.27 ওহম। এই যে দেখো আমাদের তুল্য রোধ আসছে এখন বর্তমানে এটা। ওকে, আগের তুল্যতে কত আসছিল? RS 47.27 ওহম আসছিল, এটা আগেরটা। আর এখন হচ্ছে এটা। তাহলে আমরা এখন দেখবো আমাদের প্রশ্নে কি শর্ত হয়েছে, R1 এর মান অর্ধেক করা হলে মূল প্রবাহ মাত্রা পূর্বের দ্বিগুণ হবে। ঠিক আছে, মানে প্রবাহ মাত্রা আগে যেটা ছিল তার দ্বিগুণ হবে। তো সেই ক্ষেত্রে আমি আগের প্রবাহ মাত্রাটা হিসাব করি। I1, এটা পূর্বে, ঠিক আছে? পূর্বে I1 এর কথা, আমার যেহেতু স্মলার নাই তাহলে আমরা সরাসরি E বাই R টাই অ্যাপ্লাই করবো। কেমন? তো এই হচ্ছে আমাদের এখানে 6 ভোল্ট, আর আগে ছিল 47.27। তাহলে কত হচ্ছে ভাগ করলে এখান থেকে I1 এর মানটা? 0.13। 0.13, আচ্ছা 0.13 অ্যাম্পিয়ার। আর পরের ক্ষেত্রে আমরা I2 টা বের করবো, এটা হবে কি E ডিভাইডেড বাই RS প্রাইম। তাহলে E হচ্ছে 6, এখানে হবে 37.27, কত হয় তাহলে? 0.16। 0.16। ঠিক আছে কিনা হিসাব আমাদের? আহ, আচ্ছা ঠিক আছে, 0.16। তাহলে আমরা দেখি একটু I1 যেটা আসছে, I2 যেটা আসছে, এই I2 কি I1 এর, সরি, হ্যাঁ I2 কি I1 এর দ্বিগুণ আছে কিনা দেখো তো। হয়? হয় নাই তো। কি বলছে আমাদের অল্প কি, R1 এর মান যদি অর্ধেক করি আমরা, তাহলে মূল প্রবাহ যেটা আসে সেটা হচ্ছে পূর্বের দ্বিগুণ। মানে পূর্বে যা ছিল I2 কি পূর্বের দ্বিগুণ হয়েছে কিনা? না, পূর্বে যদি দ্বিগুণ হতো তাহলে তো 26 হতো, 0.26। মানে এখানে 16 আসছে, অর্থাৎ আমি লিখবো I1, সরি I1 না, I2 ইজ নট ইকুয়াল I1 ইন্টু 2। এই যে আমাকে এটা প্রমাণ করতে বলছে আর কি, মানে আমাদের নতুন যেটা আছে সেটা পূর্বের দ্বিগুণ, বাট হয় না সেটা। আমরা লিখে দেবো যে না, যে অর্ধেক করা হলে মূল প্রবাহ মাত্রা পূর্বের দ্বিগুণ হবে না, এটা লিখে দিব। ঠিক আছে, তাহলে দেখো কত সিম্পল একটা ম্যাথ আসছে, দিনাজপুর বোর্ড 25 আসছে। এটা কোনো ম্যাথ দিল বলো তো? তো চলো আমরা আমাদের পরিচিত ভাই কুমিল্লা বোর্ডকে দেখবো। কুমিল্লা 25, কুমিল্লা 25 দেখো, এটা কি তোমাদের তোলা হয়েছে কিনা তাহলে বুঝতাম। আমি প্রশ্নটা বুঝি কেমন। বলছে চিত্র 1-এ
রিপন 20 সেকেন্ড ধরে আর 200 ওহম রোধে 20 ভোল্ট তড়িৎ বল সংযোগ দিল। আর 200 ওহম রোধে V ইকুয়াল টু 20 ভোল্ট শক্তি দিল। তড়িৎ চালক বল পরবর্তীতে রিপন চিত্র 1 ও 2 এর সাথে উৎপন্ন তাপের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করলো। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা এটা খেয়াল করি। প্রশ্ন যেটা বলছে আমাদের প্রথম চিত্রে উৎপন্ন তাপ কত বলছে। প্রথম প্রশ্ন যেটা বলছে প্রথম চিত্রে উৎপন্ন তাপ কত। উৎপন্ন তাপ কত আমাদেরকে এটা জিজ্ঞাসা করছে প্রথম চিত্রে। তাহলে এখন দেখো প্রথম চিত্রটার মধ্যে আমাদের কি কি জিনিস অলরেডি প্রশ্ন বলছে, রোধ বলছে, তারপর সময় বলছে, এরপরে আমাকে শক্তি মানে বিভবটাও বলে দিচ্ছে, আমাদেরকে বলছে তাপ বের করতে। আমরা সবাই কিন্তু পড়ছি তাপ H ইকুয়াল টু কি লেখা যাবে, W লেখা যাবে। আর যেহেতু প্রশ্নে আই এর কোনো কাজ নাই, আমরা আই দিয়ে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবো না, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো কোনটা দিয়ে, V²/R × T। আমাদের সেই অনুযায়ী এই ধরনের এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তথ্যের উপর ভিত্তি করে। তো তথ্য যেটা দেওয়া আছে সেখানে আমাদের V আছে, আর আছে, T আছে। তো এখান থেকে দেখো V কত আছে 20 ভোল্ট 20 স্কয়ার, আর হচ্ছে কত 200 ওহম, T কত আছে 20 সেকেন্ড। আমাদের গড়গড় আছে এই প্রশ্নটা, ঠিক আছে। কুমিল্লা বোর্ড 2025 সালের গড়গড়ে এই প্রশ্নটা আসছে, 40 জুল আসছে আমাদের তাপ কত মানে উৎপন্ন তাপ ও শক্তি যেটা বলে এখান থেকে। বুঝতে পারছো সবাই অঙ্কটা? পারা না তুমি জিনিসটা বুঝছো কিনা, ওই তো কুমিল্লা বোর্ডে না আসেনি। জি ভাইয়া। দেখছো কত সহজ একটা ম্যাথ আসছে। এবার আসো ঘরে ঘরতে কি বলছে আমাদেরকে, ঘরে ঘর হচ্ছে ব্যাখ্যা লাগবে, বুঝছো। ঘরে ঘরতে কোনো অঙ্ক না, এটা ব্যাখ্যা। ঘরে ঘর হচ্ছে ব্যাখ্যা, বুঝছো। কুমিল্লা বোর্ড সবসময় একটু অন্যরকম ব্যাপার। বলছে কি রিপনের অঙ্কিত লেখচিত্রতে একই রকম হবে কি, রিপনের অঙ্কিত লেখচিত্র দ্বয় একই হবে কিনা। এখন লেখচিত্র যদি একই হবে আমি জিজ্ঞাসা করছি, এটার জন্য একটা লেখচিত্র আসবে, এটার জন্য একটা লেখচিত্র আসবে। এবার আমার মাথায় রাখবো লেখচিত্র যদি আমাকে আঁকতে হয় অবশ্যই আমাকে এখানে যে কোনো একটা উপাদানকে কনস্ট্যান্ট ধরতে হবে, ঠিক আছে। যে কোনো একটা ফাংশনকে আমাদের কনস্ট্যান্ট ধরে কাজ করতে হবে। এখন এটার জন্য মনে রাখবো সবাই, রোধের মানটা এটা কনস্ট্যান্ট ধরা যাবে না। রোধের মানটা কনস্ট্যান্ট ধরা যাবে না, কারণ ওরা হচ্ছে অলরেডি এটা ফিক্স করে দিয়েছে, এটা আমাদের ফিক্স, এটা চেঞ্জ করা যাবে না, মানে এটা কনস্ট্যান্ট ধরা যাবে না, নট কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে এটা কিন্তু মাথায় রাখি দিব আমরা। ওকে, তাহলে আমাদের কনস্ট্যান্ট ধরতে হবে কারে কারে, হয়তো আই রে এবং নয়তো বি রে। অলরেডি একটা জিনিস বলে দিছে, এই চিত্রে আমরা কাকে কনস্ট্যান্ট ধরবো, আমরা আই কে কনস্ট্যান্ট ধরবো বলে দিছে। তাহলে দেখো আমরা এখানে গ্রাফটা যে আঁকবো, এই তিনটা উপাদান নিয়ে গ্রাফটা আঁকতে পারি আমরা, এবং কোন সূত্রের জন্য গ্রাফটা আঁকবো সেটাও প্রশ্নে বলছে আমাদেরকে। এই দেখো তোমরা একটু খেয়াল করো, একই দুইয়ের উৎপন্ন তাপের পরিবর্তনের উপর লেখা যেত, মানে তাপের সাথে লেখা যেতে হবে। এখন আমরা কিন্তু সবাই বলছি তাপীয় সূত্র পড়ছিলাম কি, H সমান সমান I²RT, মনে আছে আশা করি তোমাদের এই ফর্মুলাটা, H সমান সমান I²RT, আমরা এই ফর্মুলাটা পড়ছিলাম। এখন দেখো লেখচিত্র 1, চিত্র 1, এই চিত্র 1 এর মধ্যে আমরা দেখতেছি অলরেডি I কনস্ট্যান্ট। ঠিক আছে, I যদি কনস্ট্যান্ট হয় তাহলে চিত্রটা দেখতে কেমন হবে, মানে আমাদের সম্পর্কটা কেমন হবে, H প্রপোর্শনাল R, কারণ এখানে T এর কোনো কাজ নাই,
এই জন্য আমরা কি করছি, এইচ প্রপোর্শনাল আর রাখছি, একটু খেয়াল করলে বুঝতে পারবা, এইচ প্রপোর্শনাল আর রাখছি। ঠিক আছে, তাহলে এইচ এর সাথে আর এর সম্পর্কটা কেমন হচ্ছে বলো সবাই এখানে? অবশ্যই সমানুপাতিক সম্পর্ক। তাহলে সমানুপাতিক সম্পর্কের জন্য আমরা গ্রাফ কেমন জানি সবাই, মূল বিন্দুগামী, তাই না? এটা যদি এইচ হয়, এটা যদি আর হয়, তাহলে আমাদের এটা হচ্ছে মূল বিন্দুগামী। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? এটা হচ্ছে আমাদের চিত্র একের জন্য গ্রাফ। ওকে, এবার দেখি আমরা চিত্র 2 এর জন্য গ্রাফটা আমাদের কেমন হবে, ওইটা একটু দেখি। তো চিত্র 2 খেয়াল করো, চিত্র 2 এর মধ্যে কিন্তু আমাকে কোনটা কনস্ট্যান্ট এক্স্যাক্টলি কিন্তু বলে নাই। দেখছো, চিত্র 2 এর মধ্যে কোনটা কনস্ট্যান্ট এক্স্যাক্টলি বলে নাই, বাট আমরা কিন্তু জানি গেছি অলরেডি কোনটা কনস্ট্যান্ট হবে। যেহেতু আমাদের আটটা কনস্ট্যান্ট হবে না, ঠিক আছে, আই এর কনস্ট্যান্ট অলরেডি একবার হয়ে গেছে, আই এর কনস্ট্যান্ট একবার হয়ে গেছে এই চিত্রে, এই চিত্রটা আর হচ্ছে না। তাহলে কে বাকি আছে আর? বি। তাহলে এখন আমরা চিত্র 2 যদি আলোচনা করতে চাই, এখানে মনে রাখতে হবে তাহলে কোনটা কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট হবে। তো বি যদি আমাদের কনস্ট্যান্ট হয়, মানে তাহলে বি আলোচনা করতে হবে। তাহলে তোমরা দেখি বলো তো, এই সূত্রের মধ্যে কোনো বি আছে? আমি যে বি কনস্ট্যান্ট ধরবো, এই সূত্রে কি বি আছে? এই সূত্রে তো বি নাই। তো যেহেতু বি এখানে নাই, আমরা বি আনতে হবে। তাহলে সূত্র এইচ এর মধ্যে বি আনলে সূত্র কোনটা হবে, বি স্কয়ার বাই আর ইন্টু টি, এই সূত্র আছে। তো এই সূত্রের ক্ষেত্রে বি যদি কনস্ট্যান্ট হয়, টি এর আমাদের কাজ নাই, টি এর কাজ নাই এখানে, কাজ হচ্ছে কার সাথে, কার, এইচ এর সাথে আর এর। তাহলে এইচ এর সাথে আর কি সম্পর্ক হয়ে আছে, ব্যস্তানুপাতিক। এইচ এর সাথে এখানে আর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে গ্রাফটা কি আমার আর এরকম থাকবে? গ্রাফটা হয়ে যাবে একটু কার্ভ করে হয়ে যাবে, একটু কার্ভ হবে। ঠিক আছে, এরকম হবে। তাহলে এটা এইচ, এটা হচ্ছে আমাদের এদিকে এইচ, এদিকে হচ্ছে আর। তাহলে তোমরা একটু খেয়াল করো, চিত্র একের জন্য যে গ্রাফটা পাই, চিত্র 2 এর জন্য কি গ্রাফ সেম হচ্ছে কিনা, একই হবে কিনা গ্রাফ, একই গ্রাফটা একই হচ্ছে না, গ্রাফ হচ্ছে কি ভিন্ন হচ্ছে। তাহলে আমরা বলে দিতে পারি, একটু উপরে করি এটা, এখানে একটু সমস্যা হয়েছে। Okay, এবার দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই দুইটা গ্রাফ আমাদের কি ভিন্ন হচ্ছে, দুইটা গ্রাফ আমাদের সেম হচ্ছে না। তাহলে আনসার সুন্দর করে লিখে দিব যে দুইটা গ্রাফের মধ্যে যে লেখচিত্র কি ভিন্ন, রিপনের অঙ্কিত লেখচিত্রদ্বয় ভিন্ন। তাহলে বুঝছো সবাই, এই থিওরিটা বুঝছো কিনা? এটা আমাদের ম্যাথ তো না, এটা থিওরি আর কি। সবাই কি বুঝছো? হ্যাঁ ভাইয়া। বুঝছি ভাইয়া। ওকে, তাহলে দেখো কুমিল্লা বোর্ডে কেমন প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, আমরা কি আশা করছি এত সহজ প্রশ্ন দিতে পারে কুমিল্লা বোর্ডের মধ্যে? আমরা এখন যাবো আরেকটা বোর্ডে, চট্টগ্রাম বোর্ড 25-এ। এটা তোমরা এতক্ষণে তুলে ফেলো। উল্লেখ করে ডায়মন্ড, এটা চিত্র 1 আগে ধরেছে।
এ প্রাইম বি প্রাইম। একটু চিত্র দুটো কিন্তু সেম, মানে সেম বলতে মান দিলে সেম আর কি। এখন এটা ছিল সমান্তরালে, এটা ছিল শ্রেণীতে আর কি, খালি এতটুকুই চেঞ্জ করছে। তো প্রথম প্রশ্ন আমাদেরকে যেটা বলছে এখান থেকে, চিত্র 2 নম্বরে, এটা 2 নম্বর চিত্রে, চিত্র 2 থেকে, চিত্র 2 হতে এ প্রাইম বি প্রাইম এর মধ্যে বিভব কত জিজ্ঞাসা করছে। চিত্র এ প্রাইম, সরি, 2 নম্বর চিত্রের মধ্যে এ প্রাইম বি প্রাইমের মাঝখানে, মানে এই অংশে আমাদের বিভব কত জিজ্ঞাসা করছে। বুঝছো সবাই? আমরা তাহলে প্রশ্ন সলভ করি, কেমন? প্রশ্ন আমরা সলভ করে শুরু করি। দেখো সবাই, খুবই সহজ প্রশ্ন ভাই। দেখতে হয়তো আমাদের বেসিক বুঝছি, কৃষক যারা বুঝছো, কৃষক তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, অনেক সহজ না। আর কৃষক যারা ভালো করে বোঝায় তাদের জন্য কিন্তু কঠিন হবে এটা। আমি আগে বলছি কৃষক থেকে কিন্তু আসবে পরীক্ষার মধ্যে। তো আসছে অলরেডি, চট্টগ্রাম পরিচিত চলে আসছে, এবং এত করে প্রশ্ন করে না, সহজ প্রশ্ন করছে। তাহলে এখানে অলরেডি দেখো, খেয়াল করি আমরা সবাই, এখানে আমাদের ঝামেলা কম আছে, আমাদের লুপ একটা, এই লুপ শুধু এটা, লুপ একটা আছে আমাদের এখানে। এবং আমরা নামকরণ অলরেডি একটা পাই গেছি, এ প্রাইম বি প্রাইম, এটা হলো সি, এটা ধরলাম হচ্ছে ডি, কোনো সমস্যা নেই, ধরো একটা ধরে নিয়েছি। আমি এই নামকরণ করে নিই এখান থেকে, এ প্রাইম বি প্রাইম সি ডি, আবার এ প্রাইম। তাহলে লুপ তৈরি করতে হবে তো, লুপে কি করবো আমরা, কি অ্যাপ্লাই করবো, কেভিএল, কেভিএল অ্যাপ্লাই করবো। কেভিএল এর শর্ত কি দেখি, আমাকে বলো তো, ফারহানা বলো, কেভিএল এর শর্ত বলো, ফারহানা বলো, কেভিএল এর শর্ত কি বলতে পারবা? কেভিএল এর শর্ত, ফারহানা বলতে পারবা না কেভিএল এর শর্ত? ভুলে গেছি ভাইয়া। আচ্ছা, কি রে, কি পায়, অবশ্যই পারবা নিলে, আর বলো বলো, পারবা না? পারবো। হ্যাঁ বলো। প্রথম ইয়া হবে যে সামেশন ই প্লাস সামেশন আই আর ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, এই যে পাচ্ছে, বুঝতে পারছে, সামেশন ই প্লাস সামেশন আই আর ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের কেভিএল এর শর্ত। তার মানে আমাদের এই সার্কিট থেকে টোটাল আই আর, টোটাল ই বের করবো, যার মান কি শূন্য হবে। এবং অবশ্যই প্লাস মাইনাসের যে বিষয়টা, এটাও আমরা জানি, আশা করি প্লাস মাইনাসের বিষয়টা আমরা সবাই আশা করি জানি। আমরা যেহেতু যে লুপ কারেন্ট হিসাবে, কারেন্টটা দিনে, কারেন্ট হবে এদিকে, কারেন্টটা কিন্তু এদিকে, এই যে, এবং কারেন্ট যে দিকে আছে তার যদি উল্টা দিকে লুপ থাকে, তাহলে আমাদের সামনে নেগেটিভ হবে আইআর এর ক্ষেত্রে। আর ই এর ক্ষেত্রে কি ছিল, আমার লুপটা কোষের কোন মাথা দিয়ে আগে প্রবেশ করতেছে, প্লাস মাথা দিয়ে নাকি মাইনাস মাথা দিয়ে, সেই অনুযায়ী প্লাস মাইনাসটা ডিফাইন করবো। যেহেতু বড় মাথা প্লাস, ছোট মাথা মাইনাস, বড় মাথা প্লাস, ছোট মাথা মাইনাস। এবার দেখো আমাদের প্রথমত কোথা থেকে যাবো, এ থেকে বি প্রাইমে, এ প্রাইম থেকে বি প্রাইম, এই লাইনে খেয়াল করি আমাদের কারেন্ট কিন্তু এদিকে যাচ্ছে। তাহলে কারেন্ট কোনটা যাচ্ছে, এদিকে আই যাচ্ছে। এই আইটা কার সাথে মিক্স হচ্ছে, কার সাথে, 10 ওহমের সাথে। তাহলে আমরা লিখে ফেলতে পারি এখান থেকে আই আর, এবং পজিটিভ না নেগেটিভ দেখি, বলতে পারবো না কেউ? আমার আগেরটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এখানে? নেগেটিভ। নেগেটিভ, কারণ কি আমার কারেন্ট যাচ্ছে এ থেকে বি প্রাইমের দিকে, কিন্তু লুপ হচ্ছে তার উল্টা দিকে, লুপের দিকে, এখন লুপের দিকে, লুপের দিকে, এর জন্য মাইনাস। এবার এরপর আছে বি প্রাইম থেকে সি, কিছু নাই, শুধু আই আছে, রোধ নাই। সি থেকে ডি, এখানে সবকিছু আছে। এখানে খেয়াল করো, এখানে একটা আই আছে, এবং এখানে এখানে আই আছে। তাহলে আমরা শুরুতে যে জিনিসটা করে ফেলবো, আই আর টু, আই আর টু, আই আর ওয়ান। এখন দেখতে হবে এটা পজিটিভ না নেগেটিভ। বোঝা যাচ্ছে আমাদের কারেন্টটা উল্টা দিকে যাচ্ছে, লুপের লুপ যাচ্ছে এখান থেকে এইদিকে, কিন্তু কারেন্ট যাচ্ছে এদিকে, দেখছো? লুপ হচ্ছে এইদিকে, কারেন্ট এদিকে, লুপ এদিকে, কারেন্ট এদিকে, তো সেক্ষেত্রে উল্টা, এই কারণে এটাও মাইনাস, এটাও মাইনাস। কিন্তু আমাদের লুপটা কোষের প্লাস মাথা দিয়ে কিন্তু আগে ঢুকছে। দেখো এই লুপটা এখান দিয়ে গিয়ে এই প্লাস, এই প্লাস, মানে কোষের প্লাস মাথা দিয়ে আগে প্রবেশ করছে। সেক্ষেত্রে প্লাস ই ওয়ান প্লাস ই টু ইজ ইকুয়াল টু 0, দেখা যাচ্ছে কিছু? ওকে, হ্যাঁ। তাহলে আমার এখানে যে এই যে ইকুয়েশনটা তৈরি করছি, এটা বুঝছি তো আমরা সবাই, এই ইকুয়েশনটা, ঠিক আছে? তাহলে এবার আসো মানগুলো বসাবো। মানগুলোর ক্ষেত্রে আমাদের মাইনাস আই, মানে 10i হবে আর কি, এখানে 10i মাইনাস, এখানে হবে 0.6i মাইনাস 0. আবার 6i প্লাস 12
প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করি, এইখানে যদি সবাই সবগুলো ক্যালকুলেশন করি তাহলে কত হবে 11.2 আই, তাই না? এটা তো সবগুলো তো আই আই সেম সেম, তো সবগুলো যোগ করলে কি আসবে 11.2 আই আসবে, কেমন? এবার এখানে আসছে তো প্লাস মাইনাস আসবে, হ্যাঁ প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস 11.2টাকে আলাদা করি ইজ ইকুয়াল টু মাইনাস 20 আসতেছে, কেমন? তাহলে আই সমান কত হয় আমাদের মাইনাস 20 ভাগের মাইনাস 11.2, তাহলে কত হচ্ছে ভাগ করলে আমাদের এখানে 1.785, আই সমান আছে 1.785 অ্যাম্পিয়ার। দেখছো আমরা আই পেয়ে গেছি এখান থেকে, আমরা এখান থেকে আই পেয়ে গেছি। এখন আমাদের কি বলছে, এটা কি আনসার? এটা আনসার না, আমাদের বলছে বিভব বের করতে বলছে, বিভব। তাহলে এই অংশের জন্য আমাদের বিভব বের করবো, তার মানে আমাদের সূত্র কি বি ইজ ইকুয়াল টু আই আর, বি এ বি এ প্রাইম বি প্রাইম মানে কি আই আর, আই আর সূত্র। এখন এখানে আই কত পাইছি আমরা, মাত্র আমরা আই পাই গেছি 1.785, 1.785 আর কত আছে 10, তাহলে 17.85 ভোল্ট, এটা আমাদের আনসার। আমাদের গরুগত আনসার আমরা পেয়ে গেছি 17.85। এটা বুঝছো নি সবাই কেমন আসছে? ভাইয়া বুঝছি। হ্যাঁ ভাইয়া। ওকে, দেখছো কত সহজ একটা অঙ্ক আসছে। দেখো ঝামেলা কোথায় কম, মানে কিরশফের ঝামেলা কম হচ্ছে এই ধরনের সার্কিটে, এই ধরনের সার্কিটে কিরশফের ঝামেলা কম, কারণ কি এখানে সবগুলো শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে ঝামেলা কম। এইগুলো হচ্ছে ঝামেলা, এই সার্কিটের ঝামেলা, এগুলো সবচেয়ে বড় ফেটা ঝামেলা গুলো আছে। এগুলো ঠিক আছে, এগুলো সহজ, এগুলো ভদ্র, কিন্তু এখন কত সুন্দর করে মিলে গেছে, কোনো ঝামেলা ছাড়া। ভয় বলতে নিচে একই সময়ে একই সময়ে বহিঃস্থ রোধ, বহিঃস্থ রোধ কি আছে এখানে 10 ওহম, 10 ওহম রোধে ব্যয়িত তড়িৎ শক্তি 10 ওহম, 10 ওহম ব্যয়িত তড়িৎ শক্তি তুলনা করো। হ্যাঁ আমার তো অত বলছে, তাহলে দুইটা সার্কিটের জন্য আমাদের শক্তির তুলনা করতে বলছে, মানে কার জন্য 10 ওহম রোধের মাঝখান দিয়ে। দেখো আমরা আগের সার্কিট যেটা ছিল তার জন্য 10 ওহমের ক্ষেত্রে আমরা কি পাইছিলাম, 10 ওহমের ক্ষেত্রে আমরা একটা প্রবাহ পাইছি না সবাই, কত পাইছি সেটা 1.785 আমরা এটা পাইছিলাম, এবং সেখানে আমরা হচ্ছে গিয়ে ওই অংশের জন্য একটা বিভব পাইছি ভি এ প্রাইম বি প্রাইম 17.85। এখন আমরা ওই অংশের জন্য কি করবো, শক্তি বের করবো। ওই অংশের জন্য শক্তিটা কত ছিল, তাহলে হিসাব করি আমরা এইচ সমান সমান, যেহেতু আই আছে আমাদের আর হচ্ছে একই সময়, মানে তোমার দুইটা চিত্রের জন্য সময়ের কোনো চেঞ্জ হবে না, সেক্ষেত্রে যেহেতু আমার এখানে আইও আছে আরও আছে টিও আছে, তাহলে আমি নিচেটা অ্যাপ্লাই করতেছি, মানে এটা লাগবে না আমাদের। সেক্ষেত্রে কি হবে এইচ ওয়ান ইজ ইকুয়াল টু আই স্কোয়ার বা আই ওয়ান স্কোয়ার আর টি, যেখানে আমাদের অলরেডি আই ওয়ানটা আমরা পাইছি 1.785, 1.785 হোল স্কোয়ার ইন্টু আর পাচ্ছি কত 10 ইন্টু টি, তাহলে কত হয় এখানে ক্যালকুলেশন করলে 1.785 হোল স্কোয়ার ইন্টু 10, 31.86, 31.86 কি হবে টি জুল। দেখো আমরা অলরেডি প্রথম যেটা প্রথম না, মানে চিত্র 2 যেটা আর কি, চিত্র 2 এর জন্য আমরা এটা পাচ্ছি, আমি এখানে h1 দিচ্ছি না, এটা 2 দিই তাহলে বেটার হবে। দেখো আমরা দ্বিতীয় চিত্রের জন্য তাপ শক্তি পেয়ে গেছি, মানে শক্তি পেয়ে গেছি, এটা কি বুঝছো সবাই দ্বিতীয় চিত্রের জন্য হিসাবটা? হ্যাঁ ভাইয়া। বুঝছি ভাইয়া। তুমি দিয়ে গেছে, 31.86 হবে, একটু কারেকশন করে দিই, কারেকশন করে আমরা কল করে দিতে হবে। আচ্ছা বুঝে নাও, এখানে নিচে আছে 31.86, বুঝছো? আমাদের নিচে আছে 31.86 দেওয়া আছে, একটু হালকা 31.86 এটা আসছে, এটা দ্বিতীয় চিত্রের জন্য আসছে। আমরা এখন প্রথম চিত্রের জন্য কি করবো জানো, আমরা এখন প্রথম চিত্রের জন্য
এই আইটা আবার বের করব। প্রথম চিত্রের জন্য এই আইটা আমরা আবার বের করবো। এখন তোমরা যদি চাও আরেকটা জিনিস করতে পারতা বা করতে পারো, সেটা হচ্ছে আমরা এইভাবে ইকুয়েশন ক্যালকুলেশন না করে আইটা এভাবে রেখে দিতাম। ঠিক আছে, এটা আমরা নাম দিচ্ছি I2। কি নাম দিলাম? I2। ওই আমরা সেম ভাবে এই বর্তনীর জন্য আরেকটা I1 বের করবো। I1 বের করার পরে যদি আমরা একটা I1 পাই যাই, তাহলে দেখো আমরা জানি H এর সাথে I এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। এই যে সমানুপাতিক না? তাহলে এখান থেকে কি লেখা যাবে? H2/H1 হিসাব করে I2 স্কোয়ার বাই I1 স্কোয়ার করে কাজ করে ফেলতে পারতে হবে। ওইভাবে করলেও হবে, সমস্যা নেই। যেটা তোমরা যেভাবে মনে করো আর কি, অঙ্ক অনেকভাবে ভালো হবে। তাহলে ধরো আমরা দ্বিতীয় চিত্রের জন্য হচ্ছে, প্রথম চিত্রের জন্য হচ্ছে আমরা এখন মূল প্রবাহটা বের করবো প্রথম চিত্রের জন্য। তাহলে এটা একটু ঝামেলা করতে হবে, বলছি আগে ঝামেলা আছে দিতে। তাহলে আমরা এই ধরনের সার্কিট কিভাবে সলভ করেছিলাম আশা করি তোমাদের মনে আছে। আমরা এখান থেকে একটা বাদ দিব, তারপর এখান থেকে একটা বাদ দিব। ঠিক আছে, তো প্রথমে আমরা সার্কিটটাকে একটু মডিফাই করে নিব। মডিফাই করে দেখি কি পাচ্ছি আমরা এখান থেকে। প্রথমে আমরা এইটা নিব, নিচেরটা বাদ দিয়ে দিচ্ছি, নিচের পাটা বাদ। এইটা, তাহলে এখানে আমার 10, এখানে আমরা E1 পাইছিলাম হচ্ছে গিয়ে 12 ভোল্ট, আর R1 টা পাইছিলাম হচ্ছে গিয়ে 0.6 ওহম পাইছিলাম। আর এদিকে একটা আমাদের I1 ছিল। ঠিক আছে, এদিকে আমাদের তাহলে I ছিল এই জায়গায়। এটাকে একটু আমরা ফোকাস করি। এই I1 এই I2 যদি এই পয়েন্টে যুক্ত হয়ে যায়, তাহলে এই পয়েন্টটা ফার্স্ট নামকরণ করি আমরা A B, নামকরণগুলো করে নিই। C, C মনে করো দিলাম হচ্ছে এটা D দিলাম। একটু হালকা চেঞ্জ করতে হবে আমাদের মিলানোর জন্য। সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের এটা মনে করো রাখতে হবে সি প্রাইম ডি প্রাইম। হ্যাঁ, এখানে দিলাম মনে করো এই পয়েন্টের নাম দেওয়া হচ্ছে মনে করো ই, এটা মনে করো দিলাম হচ্ছে এফ, বা এভাবে দেওয়া যায়। এটা এফ প্রাইম, এটা ই প্রাইম, এভাবে দাও, তাতে কোনো সমস্যা নেই। যাচ্ছে যে লুপগুলো মিলানোর জন্য আর কি, তোমরা তোমাদের মতো দিতে পারো, সমস্যা নেই। আমি এখন লুপের নামকরণ গুলো আমাদের এখানে বসাই দিই। এখানে নামকরণ করে যদি বসাই দিই আমাদের আসতেছে এ বি সি, এখানে ছিল ডি, এখানে ছিল এফ প্রাইম, এখানে ছিল ই প্রাইম। মানে এটা থেকে এটা আমরা বসাইছি আর কি। হ্যাঁ, লুপটা কোন দিকে? অবশ্যই লুপটা এদিকে হবে, ক্লকওয়াইজ। তো লুপ এদিকে, বাট কারেন্টটা তার উল্টা দিকে আসে, কারেন্টটা এদিকে আসে। তাহলে আমরা কি এইটা বুঝছি, এই চিত্রটা বুঝছি, এই চিত্রটা, এটা বলতো এখান থেকে রাখছি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আশা করি বুঝবো, কারণ আমরা বেসিকে পড়াইছি এগুলা, আমাদের থিওরি ক্লাসে এগুলো পড়াইছি আমরা। আচ্ছা, এখন দেখো আমাদের যদি লুপ অনুযায়ী কাজ করি আমরা, তাহলে আমাদের লুপটার নাম কি দিব? এ বি। আচ্ছা, লুপটা উল্টে গেছে, আমি তো লুপটা উল্টো করে ফেলেছি, লুপটা কি হবে? তো লুপটা আমরা আগেরটা উল্টো করে ফেলেছি। আচ্ছা, সমস্যা নেই, নিচে লুপটা হবে এদিকে, এখান থেকে, তাহলে হবে এরকম এ বি ই প্রাইম এফ প্রাইম সি ডি আবার এফ। কত বড় লুপ দেখছো? এ বি ই প্রাইম এফ প্রাইম সি ডি এ, মানে এ এ এ এ এ হবে। আমি এটা আবার ছেড়ে আসছি লুপে কেভিএল। আমরা এখানে কেভিএলটা অ্যাপ্লাই করি, তাহলে হিসাব করো এ থেকে বি তে কিছু নাই, ডি থেকে ই তে কিছু নাই, ই থেকে যদি এফ প্রাইম খেয়াল করো, তোমরা একটা I1 পাচ্ছ, একটা রোধও পাচ্ছ। তাহলে কি বসবে? I1 R1। আচ্ছা, এটা পজিটিভ নাকি নেগেটিভ হবে I1 R1 টা? দেখো তো, নেগেটিভ হবে। নেগেটিভ হবে, রাইট, কারণ লুপের দিক এই দিকে, কারেন্টটা উল্টা দিকে, নেগেটিভ। আর কোষ একটা আছে, সেটা হচ্ছে E1 কোষ আছে, এবং এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে কোষটা? পজিটিভ। হ্যাঁ, পজিটিভ কোষ, কারণ কি আমার লুপটা কোষের প্লাস মাথা দিয়ে প্রবেশ করছে। আচ্ছা, এবারে এখানে কিছু না কিছু নাই, বি থেকে এবারে বি থেকে এটা আমরা একটা রোধ পাচ্ছি 10 ওহম এবং কারেন্ট পাচ্ছি I, তাহলে লেখা যাবে 10I। তো 10I এর ক্ষেত্রে আমরা পজিটিভ না নেগেটিভ অ্যাপ্লাই করে বুঝতে পারতেছো, লুপের দিকে কারেন্টের দিকে উল্টা, তার মানে অবশ্যই নেগেটিভ, সমান সমান 0। তাহলে এখানে একটু সাদা লিখতে হবে এখন। সাদা কি করবো আমরা? এই পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করবো। তাহলে এটা হয়ে যাবে 0.6I1 মাইনাস হচ্ছে 12 ভোল্ট প্লাস 10I সমান সমান 0। এখান থেকে 10I প্লাস 0.6I1 ইজ ইকুয়াল টু 12, সমীকরণ 1। দেখছো, আগের পুরোপুরি আগের ম্যাথ করে আমরা আগে ম্যাথ করছি যে ওই ম্যাথের মতো পুরো। এবার দ্বিতীয় দ্বিতীয় চিত্র রাখি, এইটা চিত্র আমরা আঁকি নেই। দ্বিতীয় চিত্র হবে এরকম, এটা হালকা একটু আনতে হবে।
এইভাবে খেয়াল করো। এই যে ডিটেল রাখছি আমি এখানে, এটা ছিল E2 8 ভোল্ট, R2 0.6 ওহম, এদিকে আমাদের I2 ছিল, এদিকে আমাদের I ছিল, আমাদের লুপটা হচ্ছে এই বরাবর। এখন এটা ছিল 10। আচ্ছা, আর বাকি সব মোটামুটি ঠিক খালি আছে আগের মতো। আমরা নামকরণ করে নিই, এ বি সি, এখানে ছিল এফ, এখানে ছিল ই, এখানে ছিল ডি। ঠিক আছে, তাহলে এই লুপের নাম কি দিব? এ বি ই এফ সি বি, এ লুপে, লুপে কেবিএল। ঠিক আছে, এই লুপে কেবিএল। ঠিক আছে, আমরা যদি এই লুপে কেবিএলটা মানে করি, তাহলে এ থেকে ওই একবার হয় আগের মতো, হুবহু সব আগের মতো, একেবারে আগেরটা, মানে আগে যেটা লিখছো ওইটাই খালি হুবহু কপি করবা, শুধু একটা জিনিস চেঞ্জ হবে। কোথায় চেঞ্জ হবে সেটা? এই ওয়ান ছিল আগে, সেভেন কি হয়ে যাবে, ই হয়ে যাবে, এতটুকুই চেঞ্জ হবে। তাহলে এখান থেকে লিখে আমরা একবারে এ থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ খেয়াল করি। এখানে আমাদের E2 R2 আছে, তো এই R2 জন্য একটা রোধ আছে, কারেন্ট আছে I2। এখানে বলবে কি I2 R2, অবশ্যই মাইনাস, কারণ কি লুপের দিক কারেন্টের দিক উল্টা। আর এখানে একটা কোষ পাইছে E2, এটা E2 পাঠাইছে অবশ্যই প্লাস E2, কারণ কোষটা সরি কোষের প্লাস পাতা দিয়ে আমাদের লুপটা প্রবেশ করতেছে, এই জন্য প্লাস E2। আর এই জায়গায় যে ওটা আছে এটা মাইনাস 10I সমান সমান 0। বুঝতে পারছো ওটা? তাহলে এখান থেকে আমরা বসাই দিব একবারে মাইনাস, ওই পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই, কেমন? তাহলে হয়ে যাবে 0.6I2 মাইনাস হচ্ছে কি 8 ভোল্ট, প্লাস হবে 10I। তাহলে এখান থেকে যদি হিসাব করি আমরা, 10I মাইনাস প্লাস 0.6I2 ইজ ইকুয়াল টু 8। 2 নাম্বার ছিল আগে, এখন 3 নাম্বার, সরি আগে তো 1 নাম্বার ছিল, এখন 2 নাম্বার। আচ্ছা, আমরা বুঝছি আশা করি। এখন আমরা একটা জিনিস আগে করি নাই, সেটা হচ্ছে গিয়ে আমরা বি অথবা সি যে কোনো একটা নিলেই হবে। আমরা হচ্ছে গিয়ে নিচে যে করি না, ডি বিন্দুতে হিসাব করি। ডি বিন্দুতে আমরা একটা জিনিস করি নাই, ডি বিন্দুতে আমরা কেসিএলটা অ্যাপ্লাই করি নাই। কেসিএল এর হিসাবটা জানি, জংশনের মান 0, মানে টোটাল আই এর মান 0। তাহলে দেখো এখানে কোন কারেন্টটা প্রবেশ করছে, এখান থেকে টোটাল আই কারেন্টটা বেরোচ্ছে, I1 I2 প্রবেশ করতেছে, কেমন, বাট আইটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমার I1 প্লাস I2 মাইনাস I সমান সমান 0 হয়। সেক্ষেত্রে কি লিখতে পারি, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। তো এটাকে দিলাম 3 নাম্বার ইকুয়েশন। তাহলে তোমরা তিনটা ইকুয়েশন কি বুঝতে পারছো? 1 2 3 ইকুয়েশন তিনটা। ঐশী ভাবনা তোমরা কি বুঝছো 1 2 3 ইকুয়েশন জোড়া? হ্যাঁ ভাইয়া। জয়টা আসেনি না, নাই, তাহলে এর সমস্যা। আচ্ছা, যেহেতু আসো তার জন্য একটু কষ্ট হবে এগুলা এখন বুঝতে, কারণ তুমি হচ্ছে গিয়ে এই টপিকটা তো পাও নাই ভাইয়ের কাছে। তো তুমি হচ্ছে যে জিনিসটা করবা, এই টপিকের উপরে কিন্তু অলরেডি আমার রেকর্ডেড ক্লাস আছে। আমি আজকে আবার সবগুলা রেকর্ডেড ক্লাস সেন্ড করবো গ্রুপের মধ্যে, অবশ্যই করে নিবা। আমরা সিকিউর ক্লাস কিন্তু আরো একটা করছি আগের ক্লাসটাতে, এটা সেকেন্ড সিকিউর ক্লাস আমাদের। তো আশা করি আমরা সিকিউর ক্ষেত্রে আর ভয়ের কোনো কারণ নাই, কারণ সিকিউরতে যত ধরনের ম্যাথ আসছে আমি মোটামুটি করাই দিচ্ছি তোমাদেরকে। তো আচ্ছা, আমরা করছি কিনা এই পর্যন্ত তোলা হয়েছে, বুঝবো? হ্যাঁ ভাইয়া। ওকে, তোমরা একটা স্টেশন নিয়ে রাখিও, তাহলে বেটার হয় আর কি, তারপর আসলে করে করলে আর কি পারছো। আচ্ছা, এখন দেখো আমরা কি করব। আমরা এখন উদ্দেশ্য একটাই, এই আইটা বের করবো। তো এই জন্য হচ্ছে কি আমরা কি করতে পারি, আমি হচ্ছে এই পাশটা মুছি, কেমন, এটা তো তোমাদের তোলা হয়েছে আশা করি, এটা মুছলাম। এখানে এটা মনে রাখি, এস তো কত আসছে এটা মনে রাখিও, 31.86, 31.86, এটা আমাদের H2 আসছিল। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা এগিয়ে আসছি। আমরা এখন 2 নাম্বার ইকুয়েশনের সাথে 1 নাম্বার ইকুয়েশন যোগ করবো, 2 যোগ 1 করবো আর কি। তো সেখানে 10I প্লাস 0.6I, আচ্ছা I1 ইজ ইকুয়াল টু, এটা ধরো 12, 10I 0.6I2, এটা 8 ভোল্ট। আমাদের জন্য সুবিধা দেখছো, I1 I2 সব কিন্তু সেম হয়েছে, ঝামেলা তাহলে এখানে আর কমে গেছে।
তো এটা হচ্ছে 20i। এখানে হিসাব করে দেখো i1 i2 সাথে 0.6 কমন যায়, তো 0.6 কি হবে i1 প্লাস i2 ইজ ইকুয়াল টু 20। তাহলে i1 প্লাস i2 মানে কি, i1 প্লাস i2 মানে i, তাহলে 20i প্লাস 0.6i ইজ ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে দেখো আমরা পাই কি, আমরা এখান থেকে পাই হচ্ছে 20.6i ইজ ইকুয়াল টু 20। তাহলে i এর মান কত হচ্ছে বলো তো একজন আমাকে, i এর মানটা কত আসছে এখান থেকে, 20 বাই 20.6, 0.97, 0.97 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, মানে প্রথম ক্ষেত্রে আমাদের আসছিল i এর মানটা 1 পয়েন্ট কত একটা আসছিল, এখন আসছে 0.97। তাহলে আমরা এখন যেহেতু এখানে দ্বিতীয় ক্ষেত্রে পাইছি এই জন্য এটা i প্রাইম দিলাম, আর প্রথম ক্ষেত্রের জন্য আর কি আমরা i প্রাইম দিলাম চিহ্নিত করার জন্য, বা i আগে ছিল i1 না, i2 ছিল এখন i1 লিখলাম। i1 এর সমস্যা হয়ে যাবে একটা আমাদের, কারণ এখানে তো i1 এটা সবগুলো আছে, তো আমরা এটাকে i রাখলাম করবো। এখন দেখো, আশা করি এটা ক্লিয়ার। আমরা এখন দ্বিতীয় চিত্রের জন্য হচ্ছে, মানে দ্বিতীয় না, এই চিত্রের জন্য হচ্ছে কি আমরা তাপ শক্তিটা বের করবো। তাহলে আসো আমি এখান দিয়ে লিখলাম, এখান থেকে এটা মুছে ফেলি। এখন চিত্র একে তাপ শক্তি, সেটা পাই হিসেব করে x ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এখানে দেখো সবাই, আই স্কোয়ার মানে কত, 0.97 হোল স্কোয়ার ইন্টু 10 ইন্টু টি, তাহলে কত হয় এখানে আমাদের x2 মানটা 9.41। 9.41 টি জুল। এইটা হচ্ছে আমাদের x2, আর h1 টা পাইছিলাম হচ্ছে 31 পয়েন্ট মনে হয় 85 মনে হয় নাকি, 31.85 মেবি। তো দেখো আমরা এখন তুলনা করবো, 6। আমরা তুলনা করবো, তুলনা বলতে দেখো h2 বাই h1 টা তুলনা করবো, ইজ ইকুয়াল টু h2 পাইছি হচ্ছে আমরা 9, h2 পাইছি হচ্ছে 31.86, আর h1 টা পাইছি 9 পয়েন্ট, আচ্ছা এটা h1 হবে, আগেটা কিন্তু h2 ছিল। তো 9 পয়েন্ট কত পাইছি এখানে 4, এটা কি আছে 412, কেমন 412, তাহলে এটা ভাগ করো তো কত আছে 31.86 ভাগ 9.41, 3.38। আমি হ্যাঁ আমরা এটাকে 3.8 লিখে ফেলাই, 3.38 বা 3.4 ধরলাম সুবিধার্থে, 3.4 ধরা কোনো সমস্যা নাই। তাহলে এখন তোমরা সবাই h2 is equal to 3.4 into h1, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় চিত্রের জন্য শক্তি প্রথম চিত্রের কত গুণ, 3.4 গুণ। দ্বিতীয় চিত্রে আমাদের তাপ শক্তি প্রথম চিত্রে কত গুণ আছে, 3.4 গুণ। 3.4। তাহলে আমার হচ্ছে কোন চিত্রের মধ্যে তাপ শক্তি বেশি হচ্ছে বলতো দেখি, তাহলে কোন চিত্রে তাপ শক্তি বেশি আমাদের, প্রথম চিত্রে 520। দ্বিতীয় চিত্রে তাপ শক্তি বেশি। দেখো এটা কোনো বুঝতে পারবা, দ্বিতীয় চিত্রের তাপ শক্তি প্রথম চিত্রের 3.4 গুণ, মানে প্রথমটাতে যা আছে তার 3.4 গুণ আছে দ্বিতীয় চিত্রেতে, তার মানে বেশি না অবশ্যই দ্বিতীয় চিত্রের মধ্যে, দ্বিতীয় চিত্রে আমাদের তাপ শক্তি বেশি প্রথম চিত্রের তুলনায়। কিন্তু অঙ্কটা এটা একটু জটিল ছিল, এটা বলা যায় জটিল না, আমরা যদি এটার নিয়ম, আমরা এটা অলরেডি এই ধরনের ম্যাথ করছি আগে, আমরা এই সেম কাইন্ডের ম্যাথ, দেখো আমি কিন্তু তোমাদের কিন্তু দুইটা ম্যাথ সলভ করাইছি এখান থেকে, দোনোটা ম্যাথ কিন্তু এরকম, এবং প্রসেস কিন্তু এরকম, আমি প্রসেসটা তোমাদের এভাবে করাইছি। তাহলে দেখো তোমরা কি খেয়াল করে দেখো, আমি প্রসেস যা পড়াইছি তার মধ্যে থেকে কিন্তু পরীক্ষা আসতেছে, তো এই ক্ষেত্রে আমাদের আসলে নতুন করে কিছু শিখার নেই এখানে, আমি যেভাবে পড়াচ্ছি ওগুলোর আন্ডারে পরীক্ষা তোমাদের চলে আসবে, ওইটা নিয়ে কোনো টেনশন নেই, বুঝতে পারছো? তোমাদের লেখা শেষ সবার? তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি, বুঝছো? আহ, আরো দু একটা করালে হইতো, বাট হয়ে আসলে সময়ের একটা সমস্যা হচ্ছে, তো আমার আসলে পরীক্ষা প্রেশার চলতেছে একটু, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তোমাদের আগামী পরবর্তী মানে ক্লাস শুক্রবারে ক্লাসটা হয়ে নিতে পারবো কিনা শিওর না এখনো,
ভাইয়ার এক্সাম চলতেছে তো এক্সামের জন্য হচ্ছে একটু বেশি প্রেশার যাচ্ছে আমার উপরে। এই অনলাইন ব্যাচ পাশাপাশি অফলাইন তো অনেকগুলো ব্যাচ আছে আমার। তো অফলাইন ব্যাচ গুলো পড়াইতে হিমশিম, ওদের আসলে অনেকগুলো ব্যাচ হয়ে গেছে এখানে। এগুলা মানে গুছাইতে একটু হিমশিম খাইতে হচ্ছে আমার। অফলাইনে মোটামুটি আমার এখানে আর হায়ার ম্যাথের দুটা ব্যাচ আছে, ফিজিক্সের আবার হচ্ছে গিয়ে দুইটা ব্যাচ তোমাদের, তারপরে আবার 27 ব্যাচের আছে, ফিজিক্সের একটা ব্যাচ আছে, ম্যাথের একটা ব্যাচ আছে, বুঝছো? আবার ভাইয়া কম্পিটিশন একটা আছে। তো এইগুলো মিলে হচ্ছে গিয়ে একটু প্রেশার পড়ে যাচ্ছে অনেক বেশি। তো এইটা আবার এরপর পরীক্ষা আমার, পরীক্ষাটা না হলে তো সমস্যা দেবে না আর কি। একটু কম্প্রোমাইজ করিও সবাই কষ্ট করে একটু। আমরা তাহলে আমাদের নেক্সট ক্লাস কিন্তু নতুন চ্যাপ্টার ধরবো, কাকগতিবিদ্যা, ঠিক আছে?